যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে চাই ভাতে, তুমি করতে আমায় মানা। বলতে, দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর? তবে জামা, তবে জামা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। কি করে কিনবো? আমার তো পয়সা নেই। কিনবে না তো আমার বেলা হইয়ে দাও কেন বাবু? প্রথম লাইনগুলো সমব্যথী কবিতার লাইন, আর পরের সংলাপ দুটো বোধহয় ওই ডাকঘর নাটকের। 1912 সালের ডাকঘর আর 2025 সালের পাঁশকুড়ার গোসাইবের কাণ্ড, এক উল্টো ভার্সান। একটি বাচ্চা ছেলে একটি দোকানের বাইরে পড়ে থাকা চিপসের প্যাকেট কুড়িয়ে ফিরছিল। পেছনে পেছনে দোকানদার মোটর বাইক নিয়ে ধাওয়া করলো, তাকে ধরে ভরা বাজারে চোর বলে কান ধরে উঠবোস করালো। তারপর তার মা এসেও শাসন করলো, বকুনি দিল। তারপর বাচ্চাটা সুইসাইড করলো। এভাবেই কি রবীন্দ্র তর্পণ হলো এই 2025-এ আমাদের? এভাবেই কি রবীন্দ্রনাথকে ট্রিবিউট জানালো পাঁশকুড়া? তোমার দেয়ালে আছে রবীন্দ্রনাথ, পাড়ার চোর ছাঁচোর ডাকাত গুন্ডা বদমাস সবার দেয়ালে এরকম রবীন্দ্রনাথ আছে। তাতে কি প্রমাণ হয় রবীন্দ্রনাথ আছে? কোথাও নেই। রবীন্দ্রনাথ যে নেই, রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন। যে রবীন্দ্রনাথ বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সেই রবীন্দ্রনাথ একবার শান্তিনিকেতনে তারাশঙ্কর গেছে দেখা করতে। তার লেখা পাঠিয়েছিল, চিঠি দেওয়া নেওয়া হয়েছে। তারাশঙ্করের লেখা পছন্দ হয়েছে, ভালো লেগেছে রবীন্দ্রনাথের, সম্ভবত রায়কমল। তো তারাশঙ্করকে ডেকে পাঠিয়েছে, তারাশঙ্কর গিয়ে আগের দিন চলে গেছে, তাকে ঢুকতে দেয়নি, সে বিশ্রামালয়ে থেকেছে, তারপরে দিন কবির কাছে গেছে দেখা করতে। তো অনেক কথার মাঝখানে রবীন্দ্রনাথ অন্যমনস্ক হয়ে একবার বলছে, যদি পুনর্জন্ম বলে কিছু হয় এদেশে যেন না আমাকে আর জন্মাতে হয়। এটা তুমি কি বলবে? এটা কোন রবীন্দ্রনাথ? তাহলে রবীন্দ্রনাথ কে আমরা বহুভাবে দেখেছি। রবীন্দ্রনাথ নিজের পালিয়ে যাওয়া, নিজের কে গোপন করা, নিজেকে মুছে ফেলা, এই অবস্থায় নিজেকে দেখতে চেয়েছে রবীন্দ্রনাথ, নিতে পারেনি চারপাশটাকে। রবীন্দ্রনাথ পারেনি তার কাদম্বরী দেবীকে, তার বৌঠানকে বাঁচাতে, সম্ভব হয়নি। ফলে এই যে বারে বারে আমরা পালাতে চেয়েছি মৃত্যুর দিকে, হ্যাঁ, তার নানান সাইকোলজিক্যাল দিক আছে। তারা যারা সাইকোলজি বোঝেন তারা সেটা আলোচনা করবেন। ইমোশনাল পারসেপশন থাকতে পারে, বা থটের কোনো পারসেপশন থাকতে পারে। তো নানান পারসেপশন থাকতে পারে। আহ, কিন্তু মানুষের মানুষ কখনো না কখনো এই নিরাশ্রয় জায়গাটা দেখেছে, তার চারপাশে কিছু নেই, শূন্য। এই শূন্যতা রচনা হয়েছে বারে বারে। আমাদের সমাজ, আমাদের সমাজের আহ, আমি একবার সরাসরি বলবো, এই এই যে বৈষম্য, বৈচিত্র্যতা নয়। একজন রোমান্টিক মানুষ বারে বারে বিচিত্রতার কাছে যাবে, বৈচিত্র্যতার কাছে যাবে, এটাই তার আর্জ, এটাই তার ডেস্টিনেশন, কিন্তু বৈষম্যের কাছে না। ফলে এই যে বৈষম্য, এই যে ইনইকুয়ালিটি, এই যে নিপীড়ন, এই যে বঞ্চনা, এই যে শোষণ, এই যে ঘৃণা, এইগুলো আমাদেরকে বারে বারে না বলেছে পালাও পালাও, বেঁচো না, কোথায় থাকবে তুমি। মানে আমি তো বলবো রবীন্দ্রনাথ আমাকে কিভাবে এখন আশ্রয় দেবে? রবীন্দ্রনাথেরই তো কোনো আশ্রয় নেই। রবীন্দ্রনাথ নিজে থাকবেন কোথায়? বিপন্ন। রবীন্দ্রনাথ নিজের আশ্রয়টা কোথায়? তিনি আমাকে আশ্রয় দেবেন? ফলে এই যে বিপন্নতা, এই যে আশ্রয়হীনতা, এর দায় কার? এই দায় আমার। আমি এই দায়, এই দায় তো আমার। এই দায়টা নিয়ে আমি পালাবো কোথায়? ফলে আমারও লক্ষ্য ওই কখনো না কখনো ওই শিশুটার মতো আমিও যেন বেছে নিতে পারি ওই অন্তিম সুখ। ওখানে যদি বা একটু শ্বাস মেলে, সে জীবনানন্দের ট্রেনের চাকায়
মুছে যাওয়ার মতো একটা আরাম, একটা প্লেজার। তো এই আরামের জন্যই তো আমরা বারে বারে পালাতে চাই। ওই বাচ্চাটাও ওই ওই আরামে, ওই ওই আরামে কোথাও ডুব দিতে ডুব চেয়েছে। দিতে চেয়েছে, ডুবে যেতে চেয়েছে। এটা ঠিক মৃত্যু যেটা বলছো যে অর্থে, সে অর্থে মৃত্যু নয়, এটা বরং কি হয় মানে আমাদেরকে বাঁচিয়ে দেওয়া, মানে আমাদেরকে উদ্ধার করে দেওয়ার জন্য একটা শিশু শহীদ হয়ে গেল। মানে আমরা কোথাও ওই ওই বাচ্চার মৃত্যুটা ঘটিয়ে আমরা একটা সেভেস্ট আশ্রয় পেলাম। তো আমরা সবাই সকাল থেকে সারাদিন একটা এস্টাবলিশমেন্টের ডিরেকশনে আমরা দৌড়চ্ছি। এই বাচ্চাটা দৌড়তে কি রেস্ট পেলো একটু? হ্যাঁ, আমার কোল খালি হলো, আমার আপনজন, আমার সন্তান চলে গেল, কিন্তু বাচ্চারা এই এই পৃথিবী থেকে চলে গিয়ে আগর থেকে মুক্তিও পেলো নিজে, এবং আমাদেরকেও কোথাও আমাদের কাজ কমিয়ে দিল। ও থাকলে আমাদের কিছু করতে হতো, তো ওর জন্য তো রেডি করতে হতো রাস্তাঘাট, ঘর বাড়ি। মানে আরে আমরা বাস, শৈশবটাকে লালন করবো কি করে, কি করে নার্চার করবো, না না কি না, দেবো আমরা ওই শিশুটাকে? ওর বাসযোগ্য পৃথিবী রেডি করতে ওর হতো। ওর ওর সেই সেই বাসযোগ্যতা দিতে পারার হাত থেকে ও আমাদের মুক্তি দিয়ে গেল। আমরা ওর জন্য কিচ্ছু রেডিমেড একটা কিছু দিতে পারবো না। মানে আমরা, হ্যাঁ, মঙ্গল গ্রহ দিতে পারবো, আমরা এআই দিতে পারবো, আমরা আরো আরো কি টেকনোলজি অনেক হাইফাই হবে, রোবোটিক দুনিয়া বানিয়ে ফেলবো। আমাদের আর 25 বছর পর কি হবে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু তাতে করে ও কি করবে? ওর শৈশবটাকে ও রাখবে কোথায়? এখনই ওর শৈশবটাকে কোথায় খাঁচার খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো? ওর তো সেই জলে ভেসে থাকা শোল মাছটা নেই, ও তো শালিক চড়ুই নেই, ও তো ঘোকারটা ঘুড়ি নেই, ও তো একসাথে দৌড়ে বেড়ানো সেই বিকেল বেলাটা নেই। তো এত কিছু নেই এর মাঝে, থাকবে আমরা কোথায়? ওকে রাখবো কিভাবে? ও তো যাবেই চলে। একটা বাচ্চা, 7 সাড়ে 7 বছরের বাচ্চা, যার ভেতরে কি এমন ছিল যেটাতে ব্যথা, না বলা পেন, যন্ত্রণা, সেটা থেকে সে মৃত্যুতে আশ্রয় নিল। আমরা কত কাপুরুষ হয়ে গেছি, আমরা কত মানে আমরা কি মানুষ? ওই বাচ্চাটা সুইসাইড করে আমাদের নুন ছাল ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আমরা তার স্বাদ নিচ্ছি আর সোশ্যাল মিডিয়াতে তাড়িয়ে তাড়িয়ে দুটো সাইড নিয়ে ফেলাটা খুব সহজ। একজন ভিকটিম আর একজন মোটামুটি যে অন্যায়টা করেছে, যে খুনি কিলার। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটার মধ্যে আমরা নিজেদেরকে ভাগ করি, কটা দিন এবিপি আনন্দ করি, তারপর শেকড়টা মাটি চাপা দিয়ে রেখে দিই তলায়। আমাদের সমস্ত চাপ, আক্রোশ, ক্ষোভ ওর উপর চাপিয়ে দিচ্ছি। প্রতিদিন আমরা কেলাতে পারছি না ওই সমস্ত, মানে কি বলবো, স্কাউন্ডেল নেতাগুলোকে, স্কাউন্ডেল মানে স্কিলার গুলোকে, খুনিগুলোকে। আমরা কি করছি, ওই ওই বাচ্চাটার উপর সমস্ত ক্ষোভ, রাগ, আক্রোশ ঢেলে দিয়েছি। অ্যাজ এ মা, অ্যাজ এ সোশ্যাল বিংস, অ্যাজ এ ওই চিপসালা দোকানদার, সবাই আমরা, আমাদের সবার চাপ নিয়ে ও চলে গেল, আমাদের সবার দায়হীনতা নিয়ে ও চলে গেল, ও বড্ড একা চলে গেল। তো একটা বাচ্চা যখন সুইসাইড করে, আদপে বুঝতে হবে তার কোথাও মন ছিল, যে মনটা তলতলে, নরম, কুসুম, সেখানটায় আমরা হাতুড়ির ঘা বসিয়ে দিয়েছি, এবং সেই ঘা সে সামলাতে না পেরে মারা পড়েছে। এবং অজস্র ঘা আমাদেরকে প্রতিদিন মারা হচ্ছে। মানে সেই ঘাটে কি ওর মা মারেনি, বা আমি ওই সিভিক কে পুলিশটা? মেরেছে সেটা পরে যাচ্ছি, কিন্তু মানে আমি প্রথমত বলতে চাই যেরকম অজস্র ঘা আমাদের প্রতিদিন মারা হচ্ছে। মানে আমরা মেরেছি বলছো? আমরা কি মরছি? আমরা মরছি না, তার মানে আমরা মরতে ভয় পাচ্ছি। আচ্ছা, আদপে আমাদের ওই তলতলে নরম কুসুম মনটা কি আছে? নেই। প্রথম কথা, ওই বাচ্চাটার মন ছিল, হুম। ওই বাচ্চাটার মন ছিল বলেই ও সুসাইড ও করেছে। প্রমাণ দিতে পেরেছে ওর যে ও মন- বেঁচে ছিল, ও ও বেঁচে বাঁচতে ছিল। চেয়েছিল। বরং ও বেঁচে গেলে আমাদেরকে, আমরা কলঙ্কিত হতাম। ও মরে গিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে আমরা কত নষ্ট, আমরা কত পচা, আমরা কত ছেঁচড়া। তো আচ্ছা। ওর মৃত্যুটা আসলে আমাদের সামনে আমাদের নিজেদেরকে উন্মোচিত করে দিল কিনা, আমাদের ভেতরের ঘা দগদগে পচাগুলোকে দেখিয়ে দিল কিনা, এইটা একটু দেখা দরকার। ফলে আমরা আমাদের এই পচনটাকে নিয়ে নিচ্ছি, আমরা এই পচনটার সাথে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছি। ও দেখিয়ে দেওয়ার পরও অ্যাডাপ্ট হয়ে যাচ্ছি। ও দেখিয়ে দিল আমরা কতটা পচে যেতে পারি, তা সত্ত্বেও আমরা এটার সাথে অ্যাডাপ্ট হয়ে যাচ্ছি। এটা বড্ড ভয়ঙ্কর। মানে একটা শিশু মৃত্যু, একটা তোমার ওই হসপিটাল, একটা পার্ক স্ট্রিট, একটা কলেজ স্ট্রিট, এরকম 2 মাস 3 মাস অন্তর একটা মুর্শিদাবাদ, মানে এই যে একটা না একটা কোথাও ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটবে, এবং সেই ইনসিডেন্টের পেছনে মানুষের ব্রুটাল
কোনো জায়গা কাজ করবে এবং আরেকজন মানুষ এইভাবে ধ্বংস হবে। এই ঘটনাগুলো ঘটতেই থাকবে এবং সেটা আমরা চর্চা করব কটা দিন, তারপরে আমরা অ্যাডাপ্ট হয়ে যাব, আমরা নিয়ে ফেলবো, যেটা তো হতেই পারে। বা কটা দিন আমরা নিজেদেরকে একটা শ্রেণী মানবিক, একটা শ্রেণী অমানবিক, এইটার আলোচনার মধ্যে আমরা নিজেদেরকে রাখবো এবং ক্রমশ আমি কতটা মানবিক এইটা আমাদের শিল্প সাহিত্য বক্তব্যের মধ্যে প্রতিষ্ঠা করে আমাদের দায়টা সেরে নেব। তো এটাকে হত্যা বলতেই পারো, আর আমি যদি বলি এটা আত্মহত্যা, তাহলে এভাবে বলবো এটা একটা বিপ্লব। আজকে 2025-এ এই আত্মহত্যাটা আমাদের একটা বিপ্লবের রাস্তা দেখিয়ে দিল। তুমি আছো কি করে, আমি আছি কিভাবে, আত্মহত্যা করাই তো আমাদের দরকার। ওই বাচ্চাটা আমাদের সেই বিপ্লবী রাস্তা কেটে দিল যে আমরা এসো একসাথে আত্মহত্যা করি। থাকা কি যায়, কিভাবে আছি কিভাবে আছো এটা এক্সপ্লেন করা যায় কিছু দিয়ে? কিছু দিয়ে, কোনো কিছু দিয়ে আজকে থাকাটাকে আমরা বৈধতা দিতে পারি? তুমি অনেক কিছু নিয়ে চলে আসবে আমার কাছে, এই জন্য বাঁচা উচিত। আমি বলবো কিচ্ছু নেই বাঁচা, নাথিং, কিচ্ছু নেই আমার চোখের সামনে, অন্তত বেঁচে থাকার মতো কিছু নেই। যদি বা বেঁচে আছি, জাস্ট বায়োলজিক্যালি বেঁচে আছি। আমি যে এক্সিস্ট করছি একেবারে বলছি বায়োলজিক্যালি, আমাকে মারলে ব্যথা লাগবে, আমার খিদে পায়, আমার ঘুম পায়, আমার সেক্স আছে, যৌনতা আছে, এইগুলো নিয়ে আমি বেঁচে আছি। আমার জাস্ট বেসিক নিডস গুলো নিয়ে বেঁচে বিন্দুমাত্র আছি। গৌরব নেই বেঁচে আর থাকার। বেঁচে থাকার কোনো গৌরব নেই, কোনো দ্যুতি নেই, কোনো মানে এইরকম দিনহীন ভাবে বেঁচে থাকা, তার চেয়ে রাজার মতো ওই বাচ্চাটা গিয়ে আমাদেরকে মুক্তি দিয়ে গেছে। ওকে স্যালুট, ওকে ভালোবাসা, ওকে 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 আমার বুকে রাখবো, কোথাও রেখে দিতে চাইবো, যে ও যেন আমাকে স্টিমুলেট করে, যে ওর মতো কখনো যদি আমি পারি, যে আমি 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 যেন পারি। না দাদা, এই পারসেপশন প্রশ্নটা দরকার। ভীষণ ভিড় করছে যে বাচ্চাটা চুরি করেনি। আমার মনে হয় এই এই প্রশ্নটাই অবান্তর। এ কি বা চুরি ও যদি নিয়েই নিত, কি হয়েছে তাতে? মানে এটা কি বরং খুব স্পন্টিনিউয়াস হতো ব্যাপারটা, ও ও ওখান থেকে চিপটা নিয়ে পালিয়ে যাবে। না, চুরি করা না করা নয়, আসলে ওকে ঘৃণা করেছে, ওকে অবজ্ঞা করেছে, ওকে মানুষ নেয়, ওকে বিশ্বাস করেনি, ও কিছুটা বলতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ, ওর ঠিক ঠিক ঠিক। বলতে চাওয়াটাকে ও- আমি যদি বিশ্বাস না করি, আমি ওর মা, ও কোথাও আমি আশ্রয় ওর পায়নি। বন্ধু, ঠিক আমি ওর ঠিক, একদম। আপনজন, ওকে আমি বিশ্বাস করতে চাইনি। তো মানুষ কি চায়, যে আমাকে কেউ বিশ্বাস করুক, আমাকে কেউ নিক, হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ, কেউ গ্রহণ করুক। একদম তো একদম। আমাকে যদি কেউ গ্রহণ না করে, আমি থাকবো কোথায়? নিরালম্ব হয়ে তো আমি বাঁচতে পারিনি। হ্যাঁ হ্যাঁ। আদপে আমরা বলতে চাইছি আমি কি করে ভালো থাকবো, আমি খুনটা কেন করবো না, আমি তো খুনই করব। ওই সিভিক ভলান্টিয়ারটা যদি খুনি করে থাকে, সে করেছে, সে খুনটা তো তুমিও করেছো, আমিও করেছি, আমরা প্রতিদিন করছি। আজকে সিভিক ভলান্টিয়ারটা কে নিয়ে যারা আমরা বলছি ওই লোকটা খুনি, যারা বলছি তারাও তো খুনি। আমি কি খুনি নই? ওই বাচ্চাটার খুনটাকে আমি বা কি ওর করেছি? মাকেও যারা খুনি বলছে। ওর মাকে যারা খুনি বলছে তারাও কি খুনি নয়? আমরা কি প্রতিদিন আমাদের হাতটাকে মানে রক্ত, খুনের রক্ত লাগা থেকে দূরে রাখতে পেরেছি? আমরা প্রতিদিন এরকম অসংখ্য শিশুকে, শৈশবকে খুন করছি, হুম। অসংখ্য জীবনকে খুন করছি, অসংখ্য সম্ভাবনাকে খুন করছি, অসংখ্য সত্যিকে খুন করছি। তার ছেলেকে কেউ চোর বলুক, এই চাপটা সে রাখে কোথায়? তো এটা তো খুব স্বাভাবিক, মানে সে যে সমাজটায় বাস করে সেই সমাজে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেড আছে। আসলে চুরি তো মানে ব্যাপারটা তো মানে কে চুরি করিনি আমরা? মানে আজকে কদিন আগে সে কুণাল ঘোষ একে বলছিল না, আমাদের কমিউনিস্ট লিডার, ওই অনেক বহু রূপ নাকি, শতরূপ, শতরু। অনেকগুলো রূপ, শতরূপ। তাকে বলছে তুমি 22 লাখ টাকা গাড়ি চড়ো, তুমি কি কমরেড বা কমিউনিস্ট করো, কমিউনিস্ট যেটা বলেছিল। হ্যাঁ, তাতে শতরূপ বলেছিল যে আমি তো আমার বাপের টাকায় গাড়ি চড়ি, চাকরি চুরির টাকায় আমি তো তো করি, চাকরি চুরির টাকায় করিনি, না ওদের টাকায় তো করি। 9,000 টাকায় করিনি। মানে এই এত সুন্দর কথা বলে শতরূপ। ও শতরূপ এটাই জানি ওর বাবা কার টাকাটা চুরি করেছে এই খোঁজটাও নেয়। যেমন কুণাল ঘোষ টাকা চুরি করেছে, গাড়ি চুরির চাকরি টাকায় চুরির চড়ে, টাকা। চাকরি চুরির টাকায়। শতরূপ যে তার বাবার টাকায় গাড়িটা চড়ে, তার বাবা যে কাজ চুরি করেছে সেটাও জানেন। তাহলে কিসের কমরেড ও? পৃথিবীর যাবতীয় সম্পদ, যাবতীয় সম্পদ তার উৎস হচ্ছে চুরি। কমরেড, এটা জানা উচিত ছিল। তো যাই হোক, তো সেইগুলোকে অ্যানালিসিস করা, যে কেন আমি খুন করছি, কেন আমি একটা চিপসের জন্য ওর পেছনে পেছনে বাইক নিয়ে দৌড়চ্ছি, কেন কেন ওই বাচ্চাটিকে বাজারের সামনে দাঁড় করিয়ে আমার সমস্ত ক্ষোভ, ওকেই চোর বলে কান ধরে উঠবোস করিয়ে আমি জাস্ট মানে পুষিয়ে নিচ্ছি। পুষিয়ে নিচ্ছি, আমি জাস্টিস চাইছি। তো এইগুলো কোথা থেকে আসছে? আমি আসলে কোথাও না কোথাও আর কোথা থেকেও ইনজাস্টিসের শিকার। আমি প্রতিদিন আর কেউ না কেউ আমাকে নানান ইনজাস্টিস আমার উপর চাপিয়ে দিচ্ছে, প্রচুর মার খাচ্ছি আমি। প্রচুর মার খাচ্ছি।
ফলে আমাকে কোথাও আমার জাস্টিসটা পেয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি তো বড় নেতা মন্ত্রী, বড় এই এই যে মানে যে চারপাশে সাজানো যে ব্যুরোক্রেসি, হুম। এইটাকে তো আমি ভেদ করতে পারবো না। না, পারবো না। এই ব্যুরোক্রাটদের এগনেস্টে বলার মতো আমাকে তো অন্ধকারে কোনো গুণ প্রতিদিন করে যে দেবে। আমার রক্ত গুণ করে পান দেবে। করছে তাকে তো আমি ফলে কিছু করতে পারবো না। আমার গলার ভয়েস, আমার স্পর্ধা, আমার শক্তি, আমার সামর্থ্য অত দূর পর্যন্ত না যাওয়ার কারণে আমি ধারে কাছে যাকেই পাবো সেখানেই আমার জাস্টিসে রাখার চেষ্টা করব। আমি প্রমাণ করব আমি আমি সুবিবেচক, আমি বিচারটা করেছি, আমি ঠিকঠাক ন্যায়ের বিচার করতে পেরেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়তে পেরেছি। এটা ওই ওই লোকটা যেমন করেছে, ওই চিপসওয়ালা, তার দোকানদার চিপসের জন্য বাচ্চাটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এবং আমরা আজকে প্রতিদিন সকাল থেকে সারাদিন যা যা করি সেটা কি ওরকমই কিছু না? আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যা করি, আমরা আমাদের কাজগুলো যদি একটু বিশ্লেষণ করি সন্ধেবেলা, আমরা কাউকে না কাউকে খুন করছি কোনো না কোনো। রেজাল্ট খারাপ হলে বাচ্চাকে ঢিপ ঢিপ বুঝিয়ে দেয় এটা মা। তো খুনই, খুন। এটা তো এক ধরনের খুন। আমি কেন আমার বাচ্চার রেজাল্টটা ভালো চাইছি? কাকে মেরে? কাকে মেরে? আমি তো কাউকে মেরে আমার বাচ্চাটাকে বাঁচাতে চাইছি। হুম। তাহলে যে সিস্টেমের মধ্যে যুদ্ধ অনিবার্য, এবং যুদ্ধ কি দেয়? কাউকে হারানো, কাউকে শেষ করে দেয়, কাউকে দমিয়ে দেওয়া, কাউকে ফিনিশ করে দেওয়া। তাহলে এইটা না কিসের জন্য না, আমাকে সার্ভাইভ করতে হবে, আমাকে টিকে থাকতে হবে, টিকে থাকার লড়াই। নেচার টিকে থাকতে বলেছে, তার ন্যাচারাল ল মেলে বলেছে, কিন্তু আমরা যেটা সোসাইটি বানিয়েছি, আমরা কি করব? আমরা তো নেচারের বিরুদ্ধে লড়েছি, নেচারের বিরুদ্ধে ফাইট দিয়েছি। কেন দিয়েছি? নেচারের যেখানে যেখানে অসঙ্গতি আছে, নেচার যেখানে যেখানে আমাকে আক্রমণ করতে চেয়েছে, তাকে আমরা মেরামত করেছি। আমরা বন্যা এসেছে, আমরা চেষ্টা করছি বন্যা থেকে বাঁচতে। আমাদের ঝড় ঝঞ্ঝা আসবে, আমরা চেষ্টা করেছি আমাদের টেকনোলজি নিয়ে, আমাদের চিন্তা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে ঝড় থেকে নিজেকে বাঁচাতে। তার নেচার তো তার মতো হবেই। আমরা আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের হিউম্যানিটি দিয়ে, আমাদের নৈতিকতা দিয়ে নেচারের বিরুদ্ধে ফাইট করেছি। আমাদের তো আমার নেচার, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমার তো নেচার, আমাদের পায়খানা পেচ্ছাপ তো নেচার। তো আমার যদি পায়খানা পেচ্ছাপ পায়, আমি তো কারো ঘরে গিয়ে করে দিতে পারি না, যেহেতু নেচার চাইছে। আমার যৌনতা আছে, তাহলে আমি কি যেখানে থেকে রেপ করে ফেলবো? যেহেতু আমার নেচার, তাহলে নেচারের বিরুদ্ধে আমাকে ফাইট দিতে হবে। এইভাবেই আমি প্রমাণ করেছি আমি সভ্য, আমি সভ্যতার অংশীদার। তাহলে শুরু থেকে নেচারের বিরুদ্ধে আমি কোথাও লড়াইটা রেখেছি। তো কখনো কখনো আমরা কি বলি, এটা তো হবে, এটা খুব স্বাভাবিক, এমনটা না। আসলে আমাদের নেচারের মধ্যে রেখে দেওয়ারও চেষ্টা চলছে, যে আমরা কত বেশি বেশি করে নেচারের মধ্যে থেকে যাই, আমরা নেচারের বিরুদ্ধে কম লড়াই দিই, আমরা লড়াই দিয়ে আমাদের উত্তরণটা কম ঘটাই। এইটা রেখে দেওয়ার চেষ্টা চলছে। কারা করছে? না, যারা আসল খুনি, যারা ওই চিপসের দোকানদারের মতো ছোটখাটো খুনিগুলোকে সুপারি দেয়, ওই লোকগুলোকে যারা সুপারি দিয়ে এই বাচ্চাকে খুন করায়, এই এই লোকগুলো আড়ালে থেকে যায়। যে লোকগুলো এরা আমাদেরকে এক একজন খুনি হিসেবে রেখে দেয়, আমাদেরকে প্রয়োজন হলে তারা খুনি হিসেবে ব্যবহার করবে। তোমার হাতে তুলে দিতে পারে ধর্ম, আমার হাতে তুলে দিতে পারে পলিটিক্স, তোমার হাতে তুলে দিতে পারে হচ্ছে খাবার, তার হাতে তুলে দিতে পারে স্কুল, তার হাতে ফার্স্ট বয়, তার হাতে সেকেন্ড বয়, নানান কিছু ইনস্ট্রুমেন্ট আছে। যখন খুশি তোমার হাতে একটা একটা অস্ত্র তুলে দেবে, তুমি যা খুশি নিজেদের মধ্যে লড়াই করে খুনোখুনি করবে। সুপারিটা কিন্তু তোমাকে সেই দেবে, কত সুপারি দেবে তা তোমার পোষাবে না, তোমাকে 2 টাকা দেবে একটা লাশ ফেলে দেওয়ার জন্য, সেই 2 টাকা দিয়ে পান্তাও জুটবে না তোমার। তাহলে আমরা প্রতিদিন একে অন্যের লাশ ফেলছি, শুধু নয়, লাশটা ফেলছি আমার আপন জনের। ওই বাচ্চাটা আমার সন্তান, আমার আপনজন, আমার আত্মীয়, তার লাশটা আমি ফেলে দিলাম, এবং ফেলে দিয়ে আমি বিচার করছি আর একজনের, ওই চিপসালার। চিপসালা খুনি, আদপে চিপসালা যদি খুনে থাকে, আমিও খুনি, বা আমার মা খুন, ওর মাও খুনি। তাহলে বৃহত্তর অর্থে খুনের সুপারিটা দিল কে? আমরা সাইকোলজিক্যালি, আমরা মেন্টালি, আমরা কালচারালি কিভাবে খুনি তৈরি হচ্ছে, আমরা কিভাবে একজন আরেকজনকে মারতে চাইছি, ধ্বংস করতে চাইছি। আসলে আমাকে বোঝানোই হচ্ছে, তুমি থাকলে আমি এই নেই। জায়গাটা পাবো না, আমি নেই। আচ্ছা ফলে আমাকে বোঝানো হচ্ছে যে তুমি ডিজার্ভ করো, ওকে আচ্ছা ওকে তুমি সরাও, ও এলিমিনেট না হলে তুমি এই জায়গাটা পাবে না। আচ্ছা তাহলে আমাকে থাকতে হলে, আমাকে এক্সিস্ট করতে হলে তোমাকে সরাতেই হবে, তুমি যেই হও। আচ্ছা এটা শেখানো হচ্ছে। আচ্ছা ফলে সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হচ্ছে, সামাজিক ক্ষেত্রে হচ্ছে, পারিবারিক ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা ফলে এইটাকে বৈধতা দেওয়ার জন্য, এইটাকে চোখের সামনে দৃশ্যগ্রাহ্য করে দেওয়ার জন্য তারা নানান নানান নিয়ম একটা সাজিয়ে নিচ্ছে। হুম সেটা একটা দেশের সাথে একটা দেশের হতে পারে, হুম একটা ভাইয়ের সাথে একটা ভাইয়ের হতে পারে, হুম হুম একটা বন্ধুর সাথে একটা বন্ধুর হতে পারে, একটা স্বামী স্ত্রীর সাথে মানে স্ত্রীর সাথে স্বামীরও হতে পারে। হুম। এই যে এন্টার এই খুনোখুনি চুলোচুলির লড়াইটা, এটা একটা বিজনেস।
হুম। ফলে এইটা আমাদের মধ্যে এই একে অন্যকে ডমিনেট করার, একে অন্যকে এলিমিনেট করে দেওয়ার যে প্রবণতা, যে স্ট্রেস আমরা নিয়ে বেড়াচ্ছি, এইটা ক্রিয়েট করছে ওরা। কারা? যারা মুনাফা চায়, হুম। যাদের এটা ব্যবসা, হুম। তারা তো সকালটাই হয় তাদের টাকা, টাকা চাই। হুম। সে তোমার রক্ত বেচবে, না তোমার কিডনি বেচবে, না তোমার কলিজা বেচবে, এটা ফ্যাক্টর না। তোমাকে হুম। তোমার কাছ থেকে সে তার টাকাটা হুম, ওসুল বাইরে করছে। বাইরে একটা গেট আপ কিন্তু রাখছে, একটা গেট আপ, তোমার একটা সামনে আড়াল, দাঁড় করাচ্ছে। একটা রবীন্দ্রনাথ, একটা শরৎচন্দ্র, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা কবি, এরকম হুম। এই যা যা লাগবে, হ্যাঁ, তাদের সাংস্কৃতিক যা যা অনুষ্ঠান যখন লাগবে, বললে, ওই দাদা, বাচ্চাটিকে দেখলাম পেপারে, আনন্দবাজার এতে যত ছবি, নাটকের পোশাক পরে দাঁড়িয়ে আছে, বেশ কিছু ইমেজ। এবং একটা ভিডিওতে দেখলাম, ও কোথায় একটা বিদ্যাসাগরের জন্মদিন নাকি উদযাপন হচ্ছে, তাতে ও একটা রোল প্লে করছে, একটা নাটক করছে। তো আদপে এগুলো তো পাড়ায় পাড়ায় নাটক, যাত্রা, রিহার্সাল, কবিতা, এগুলো হচ্ছে বলেই আমাদের আমরা আমরা আমাদের জানান দিচ্ছে আমরা কত ধ্বংস হচ্ছি। আচ্ছা। আমাদের পাড়ায় পাড়ায় একটা ওই সবং থেকে নিয়ে এসে অর্কেস্ট্রা যেভাবে তারা পারফর্ম করে, সিমিলারলি একটা রবীন্দ্রনাথের অনুষ্ঠান, একটা নজরুলের অনুষ্ঠান, কোথাও খুব একটা কি ডিফার করছে? আচ্ছা। কোথাও। তারাও তাদের ফর্মে নিজেকে এক্সপোজ করতে চাইছে, এরা এদের ফর্মে এক্সপোজ করতে চাইছে। হাঙ্গামার সঙ্গে এক আর করে দেখছো, কোনো তফাৎ নেই। যে মানুষগুলো করছে এই ডান্স অনুষ্ঠানগুলো, হাঙ্গামা এগুলো। একবারই ডান্স হাঙ্গামা, একটা অর্কেস্ট্রা ডান্স হাঙ্গামা। এগুলো কি হাঙ্গামা ছাড়া কি? কালচারাল হাঙ্গামা। আমি বলছি যারা করছে তাদের কতটা রাইট আছে? ওকে, একটু তফাৎ করবে নি না, রুচি এই কারণেই বা তফাৎ করবো নি, কারণ যারা সবঙ্গের যে লোকগুলো মঞ্চে উঠে একটা কেওড়া ডান্স করছে বা নাচছে, তারা জানে না, তারা ওটাই চায়, তাদের সেখানে কোনো মেকআপ দরকার নেই। তারা তারা ওটাই জানে, ওটাই বিশ্বাস করে, ওটা করতে চাইছে তারা। আচ্ছা। আর এরা ডেলিভারেলি করছে, এরা এটাকে আসলে ডাইজেস্ট করার ক্ষেত্রে দুটোর কি একটু তফাৎ হবে? না, আমি ওটা আমি বলবো সেটাকে আমি ডাইজেস্ট করতে পারবো এই অর্থেই তারা খুব অনেস্ট। আচ্ছা। সবং থেকে যারা ওই ধরনের কেওড়া ডান্স নেচে যাচ্ছে তারা ভীষণ অনেস্ট। আচ্ছা। কিন্তু এই সমস্ত কালচার সংস্কৃতি সংস্কৃতি যারা গেম খেলছে, এরা ভেরি ডিসঅনেস্ট। এরা একটা করে মুখোশ নিয়ে বসে আছে। এদের অধিকার আছে এগুলো নিয়ে করার, না, এদের রাইট আছে এগুলো নিয়ে করার। আমি বলছি একটা ব্যক্তি মানুষকে বাদ দিয়ে সংস্কৃতি হতে পারেনি। আচ্ছা, যে মানুষটা মানে তার ওই শিশু 30 বছর বয়সে হুম, 3টে অভাবী দরিদ্র মানুষের জন্য 3 দিন উপোস দেয়নি, 3টি গরিব মানুষকে তার নিজের গায়ের জামাটা খুলে দেয়নি, 4টে মানুষের দুয়ারে গিয়ে কোনোদিন 40টা টাকা নিজের পকেট থেকে দেয়নি, সেটা এনজিও খুলে ফেলেছে। কেন এনজিওটা কেন খুলেছে? সেখান থেকে কিছু টাকা আসবে, সেই টাকাটা দিয়ে 10 টাকা এলে 3 টাকা গরিব দুঃখীকে দেবে, বাকি 7 টাকা তার পকেটে যাবে। তাহলে সমাজ সেবা, মানুষের জন্য কিছু করা, এগুলো টোটালি একটা বোগাস, একটা ব্যবসা। এই ব্যবসাটা আজকে আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে। মানুষের ভালো করতে চাওয়া, মানুষের উপকার করতে চাওয়া, এটা একটা বোর্ড, সাইন বোর্ড। এবং এই বোর্ডটাকে আমরা বিশ্বাস করি কারা? পাবলিক। ফলে আমরা বিশ্বাস করি, তাই আমাদেরকে ওরা খাওয়াচ্ছে, আমাদেরকে দেওয়াচ্ছে। হ্যাঁ, আমরা কেন বিশ্বাস করবো না? আমাদের সামনে কোনো রোল মডেল নেই। আমাদের আমাদের কাছে ওরাই মডেল, ওরাই রবীন্দ্রনাথের কথা বলছে, ওরাই নজরুলের কথা বলছে, ওরাই গান্ধীজির কথা বলছে, ওরা নেতাজির কথা বলছে, আবার ওরাই পকেটমারি করছে, ওরাই চুরি করছে। মাথার কাছে টাঙিয়ে দেওয়া হয়েছে গান্ধীজি, নজরুল, মাথার কাছে সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, আর বিছানার তলায় কোটি কোটি টাকা। তো এই যে একটা স্ট্রাকচারাল মানে ডিজাইন, এটাকে আমরা ডাইজেস্ট করে ফেলেছি। আমরা জানি ও ও লোকটা মাথায় গান্ধীজি রাখবে, আর তলায় গান্ধীজি স্ট্যাম্প মারা জিনিসটা রাখবে, আচ্ছা, গান্ধীর ছবিটা মাথার কাছে খাটানো থাকবে। তো এইটা ওই যে লোকটা করাচ্ছে, যে লোকটা আমাদের গডফাদার, সেই লোকটা যদি এইটা আমাদের শেখায়, তো চিপসালা তাই করবে, আমিও তাই করবো। আমি 5 আর টাকার জন্য মাটিও ধার তাই করবো, করবে। ওর মাটিও তাই করবে। ফলে চিপসালা 5 টাকার জন্য দৌড়বে, ওই ছেলেটাকে মেরে দেওয়ার জন্য 5 টাকা ওসুল করে নেবে। হ্যাঁ, ওর মাটাও তাই করবে, ওর ছেলেকে ফার্স্ট হতে হবে, ওর ছেলেকে এইভাবে চোর বলবে কেন সবাই? তার সম্মান গেল, ওর মাঝে তার চেয়ে বড় চোর, এবং তাকে যে শিখিয়েছে সেও বড় চোর। মানে আমরা সবাই চোর, আমরা সবাই চোর, অথচ আমরা নিজেকে একটাও গালে থাপ্পড় কষাই না। এইটা এতটা দুর্বিনীত, এত ব্রুটাল আমরা। থুহ, আমাদের মজ্জায়, আমাদের মেরুদণ্ডে আমরা নাকি প্রতিবাদী। আমরা প্রত্যেকটা জ্যান্ত চোর। সেই চোরগুলো আমরা আবার অন্যকে খুঁজে বেড়াচ্ছি যে কে চুরি করেছে, কে কম করেছে, কে বেশি করেছে। সে বিপি আনন্দের মতো সব চোরগুলো আখড়ায় বসে যায়। ও বলছে তুমি তো 4টে চুরি করেছো, তুমি 3টে। এ বলছে আমি তো 1.5খানা করেছি, আমার থেকে তুমি বড় চোর। মানে র্যাঙ্কিং চলছে, কে ফার্স্ট ডিভিশনে চুরি করেছে, কে সেকেন্ড ডিভিশন ক্লাস করেছে। এই যে র্যাঙ্কিং, মানে চুরিটাকে কিভাবে
বৈধতা দেওয়া যায়, তার স্টাইলাইজেশন তৈরি হচ্ছে নানান ভাবে। তো আমি বলছি, যখন একজন পলিটিশিয়ানকে, যখন একটা চোরকে আমরা সমাজসেবী বলি, তার কাছে এরপরে আর আমরা কিছু আর মঞ্চে থাকে কি? ডাকি, ফিতে কাটাই, তাকে আমরা সাংস্কৃতিক ধ্বজাধারী বলি, এরপর আমাদের অধিকার আছে আমরা কোনো ইস্যু নিয়ে কথা বলতে পারি, কোনো ইস্যু নিয়ে বলার অধিকার বর্তায়। আমরা আগে নির্দ্বিধায় অনেস্টলি স্বীকার করি, আমি একজন চোর, আমি একজন প্রতারক, আমি একজন খুনি। এই যা যা ঘটছে প্রতিদিন সকালবেলা, এখানে প্রত্যেকটা জায়গায় আমার কন্ট্রিবিউশন আছে। সেখানে খুন হতে পারে, রেপ হতে পারে, ধর্ষণ আমি আমার বাচ্চাটাকে ফার্স্ট করতে চাইছি, এটা তো বড় অপরাধ। আমি আমার চাকরিটা চাইছি, এটা একটা খুন, এটা বড় খুন। আমি আমার আমার বাচ্চাটিকে ফার্স্ট করতে চাইছি, মানে আমি আমার চাকরি রেজাল্ট মানে এত কোটি মানুষ, সেখানে আমার চাকরিটা চাই, চাকরি। এটাকে এটার সঙ্গে আমার যোগ্যতা পাঞ্চ করে দেওয়া হচ্ছে, মানে গোটা সিস্টেমটা তালগোল পাকানো, একটা একটা বিস্তৃত জিনিসকে গেলানো হচ্ছে, একটা গোটা সুডো সিস্টেমকে আমাদেরকে একটা সুন্দর গেট আপ দিয়ে রাখা হয়েছে। সেখানে মহাপুরুষদের রাখা হয়েছে, শিল্প সাহিত্য সব কোথায় কোথায় কি কি রাখতে হবে, সেই যেমন মানে ডিজাইনটা মোটামুটি ঠিক রাখা হচ্ছে। গৌতম কুণ্ড যে বললাম না, গৌতম হ্যাঁ, এই যে তুমি বলছিলে টাকার গলা কেটে সে লালন নেচারের বিরুদ্ধে যুদ্ধটা হচ্ছে, নেচারকে কাজে লাগাচ্ছে ওরা, কারণ কি ওদের টাকা আছে, ওরা সবকিছু কাজে লাগাবে। তোমার নেচারও কাজে লাগাবে, তোমাকে আর্টিফিশিয়ালি কিছু দেবে, বিরাট বনসাইকে তোমার টেবিলে রেখে দিবে, বনসাই করে কিছু কাজে লাগাবে। মানে আমি বলবো সংস্কৃতি মানে কি, টাকা, টাকা, ইনডোর প্ল্যান্ট। যাকে কেনা যায় সে আবার কি সংস্কৃতি? তোমার কোটি টাকা আছে, দুর্গাপুজোর দিন একটা দারুণ মডেল তৈরি করে দেবে, এটাকে কি সংস্কৃতি বলবো আমি? তোমার দম আছে, খালি পকেটে একটা মানে জাঙ্গিয়াপুরে রাস্তায় একটা সংস্কৃতি করো না, কত দম আছে? কেন সংস্কৃতি করার জন্য টাকা লাগে কেন? ইকুয়ালি সংস্কৃতি আর টাকা ইকুয়াল। তাহলে সংস্কৃতি সংস্কৃতির গার্লফ্রেন্ডের কথা বলছি, গৌরব করছি কেন? সংস্কৃতি বলতে কি, আমাকে এক্সপ্লেন করো, আমাকে একটা নতুন ডেফিনেশন দাও সংস্কৃতি। যাকে টাকা প্রমোট করে সেটা সংস্কৃতি হয় কোত্থেকে? সংস্কৃতি মানে সাম্য, ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানুষের সাথে মানুষের, পীড়িত মানুষের সাথে, শোষিত মানুষের সাথে। তুমি যারা তালেবর খাচ্ছ দাচ্ছ ভোগ করছো, তোমার টেবিলে রবিবার রবিবার মাটন চিকেন, তুমি তারপরে একটা রবিবার পরের রবিবার ঢেকুর তুলতে তুলতে, মটন চিকেনের ঢেকুর তুলতে ভালো গাড়ি করে গিয়ে একটা বস্তিতে ঢুকে যাবে, ন্যাংটো ছেলের পদে হাত বুলিয়ে বলবে আমি এনজিও থেকে এসেছি, বাবু তোরা খেতে পেতে পাচ্ছিস, ঠিক আছে এত টাকা ডোনেট করবি। মানে কার টাকা কাকে ডোনেট করবি রে? ওর টাকা নিয়ে গিয়ে ওকে ডোনেট করবি, দিয়ে তোর স্ট্যাচু বানাবি? থু, তোর সারা সিস্টেমের। এইটাকে টলারেট করছে যে সমস্ত বুদ্ধিজীবী, তাদেরকেও থু। আসলে বুদ্ধিজীবী না, এরা ব্যবসাদার, এরা চতুর, এরা চালাক, এরাই হচ্ছে আসল খুনি, 5 খুনি। কটা বুদ্ধিজীবী আছে নিজের ওই মোমেন্টগুলোকে লাথি মেরে ছুঁড়ে নিজের ব্যাংক থেকে টাকা নিয়ে এসে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, নিজের ব্যাংক থেকে, না না সরকারের থেকে নেওয়া, না চাঁদা তুলে নেওয়া, না এনজিও করে নেওয়া। আমি 20,000 টাকা ইনকাম করে যদি মাসে 1,000 টাকা মানুষের জন্য খরচা করতে পারি, 1,500 টাকা খরচা করতে পারি, যে কোনো পারপাসে মানুষের জন্য করতে পারি, তাহলে তুমি যদি 1 লাখ টাকা ইনকাম করো, ইকুয়ালি তোমার কত টাকা কন্ট্রিবিউশন থাকবে মানুষের? প্রথম টাকা দিয়ে এসো, তারপর তো ঘাম দিয়ে ধরবো, নিঃশ্বাস দিয়ে ধরবো, চিন্তা দিয়ে ধরবো, মেধা দিয়ে ধরবো। এগুলো বাদই দিলাম, কাকে বলে মেধা? এই পাড়ায় পাড়ায় যে সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো হয়, মাইক্রোফোন ধরে যে গাধাগুলো অ্যাঙ্কারিং করে, গলাটা তৈরি করেছে, টাইটা বাঁধতে শিখেছে না ব্লেজার চড়াতে শিখেছে, কিসের কালচার? আমি তো মানে পড়াশোনাটা ছেড়েই দিলাম, পড়লে গাধা হয়, তাও তো ন্যূনতম পড়াশোনাটা একটু করুক, মানে যে বিষয়টা নিয়ে বলবে, মানে ন্যূনতম। রবীন্দ্রনাথের উপন্যাসগুলোই পড়েনি, শরৎচন্দ্রের উপন্যাসগুলো, নাটকগুলো, বনফুলের পড়েনি, তারপর তো আমি ছেড়ে দিলাম, মানে এখনের লেখাঝোকা ছেড়েই দিলাম। যেগুলো ক্লাসিক, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, এগুলো জানেইনি, সে পড়েইনি। সে দেখছি কবিতার আড্ডায় কবিতার সঞ্চালনা করছে কবিতা নিয়ে, কারণ সে তার গলাটা ভালো, কারণ পড়তে তো পরিশ্রম, পড়তে লেবার আছে। আমি বলছি পড়বো এই জন্যেই, কেন কি আমার এক জীবনে আমি সমস্ত অভিজ্ঞতা অর্জন করতে পারিনি, তাই জন্যই পড়বো। আমি পড়বো মানে আমি মানে নিজেকে একটা এস্টাবলিশমেন্ট হিসেবে গড়ে তুলবো, আমি নিজেকে প্রাতিষ্ঠানিক চেহারা দেবো, প্রাতিষ্ঠানিক রেলা আমার চারিদিকে রিফ্লেক্ট করবে, এর জন্য নয়। আমি এই অর্থে পড়ার বিরুদ্ধে। আমি বলছি এই জন্যই পড়বো, কারণ তুমি একটা যেটা লিখেছো, পাশের পড়া নয় না, তুমি যেটা লিখেছো সেই জীবনটা আমি যাপন করিনি। আচ্ছা, আমি প্রত্যেকটা মানুষের জীবনে তারা সিঙ্গেলনেস থাকে, তাহলে এক জীবন দিয়ে সব জীবন আমি যাপন করতে পারিনি। বিভূতিভূষণ জঙ্গলে যেভাবে দেখেছে জঙ্গলকে, আমি সেভাবে দেখিনি, তাহলে আমাকে আরণ্যকটা পড়ে ফেলতে হবে, আমাকে জাগরিটা সতীনাথ ভাদুড়ির পড়ে ফেলতে হবে, কারণ জেল জীবনটা কিভাবে কেটেছে সেখানে
সেখানে থেকেও যে মতাদর্শগত সংগ্রাম লড়াই করে মানুষ বেরিয়ে আসতে পারে, আমি জাগরিটা পড়ে বুঝতে পেরে যাব। মানিক বন্দ্যোপাধ্যায় পড়লে বুঝতে পেরে যাব মানুষের বেসিক নিডস কি, সেখানে দাঁড়িয়ে লড়াই করে মানুষ কিভাবে আলোর দিকে হাঁটে। ওটা মানিক বন্দ্যোপাধ্যায় পড়লে আমি সেটা বুঝতে পারবো। আমি ওই জীবনটা হয়তো যাপন করিনি, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে ওটা আমি ধার করবো, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে আমি এটা পাবো, আমি নিজেকে সমৃদ্ধ করবো, এই জন্য পড়া। তাহলে আমি যদি দেশি বিদেশি কবিতা শিল্প সাহিত্য পড়ি, আমি সেখান থেকে ধার নিয়ে, মানে ধার করে ঘি খাওয়া, আমি ওখান থেকে নিয়ে নিজেকে বড় করবো, ম্যাচিওর করবো, আমি এই অর্থে পড়া বলছি। আর স্কুলের যে পড়া, স্কুলিং যে পড়া, আমি বলবো ওই পড়া তো মানুষকে অশিক্ষিত করে, মানুষকে ভণ্ড করে। হ্যাঁ, তুমি যদি যথার্থ শিক্ষিত হতে চাও, তাহলে আমি বলবো স্কুলের পড়াগুলো ভুলে যাও। স্কুলে যা পড়ছো তা যেদিন ভুলে যাবে, সে কি সেদিনই তুমি যথার্থ শিক্ষিত হতে পারবে। স্কুল তোমাকে খুনি বানায়, স্কুল তোমাকে শিক্ষিত বানায় না। স্কুলে যাওয়ার দরকার নেই, একদমই দরকার আছে সেই জন্যই, কারণ ওই চিপস আলার মতো একটা বাচ্চাকে ধাওয়া করে গিয়ে কান ধরে উঠবোস করিয়ে তুমি তাকে সুসাইড করতে বাধ্য করাবে, এবং তারপরের দিন তুমি বিচারক হয়ে যাবে। আচ্ছা তুমি নিজেই খুনি, নিজেই বিচারক। আচ্ছা, তুমি যে স্কুলটায় যাচ্ছ, তুমি তো যাচ্ছ নিজের জন্য, তুমি আচ্ছা। কার ঠেকা নিয়ে স্কুল যাচ্ছ? তুমি একটা সুপার পাওয়ার হতে চাইছো, তুমি 10 জনের একজন হতে চাইছো। কার জন্য? কিসের জন্য? গান্ধীজি? আচ্ছা, দেশের জন্য প্রাণ দিতে চাইছো, দেশকে বাঁচাতে চাইছো? সুভাষচন্দ্র বসু? সবকিছু ছেড়ে দিয়েছো, বুদ্ধ, ক্রাইস্ট, সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে চাইছো? না, তুমি একটা একটা এম্পাওয়ারমেন্ট, মানে এটাকে তুমি এনজয় করতে চাইছো। হ্যাঁ। তোমাকে একটা ভালো পড়াশোনা করে ভালো একটা জায়গা কামিয়ে নিতে হবে, 2 পয়সা, হ্যাঁ। গাড়ি। মানুষ তো তোমাকে কি দিয়ে আইডেন্টিফাই করবে? তুমি ক টাকা রোজগার করো, তুমি কি করো? মানুষ তোমাকে প্রথমে কি বলবে? কি করো, তুমি কি করো? তাহলে যে মানুষ এখনো মানুষকে প্রশ্ন করে তুমি কি করো, সেই মানুষকে আমরা টলারেট করছি। তাদের সোশ্যাল মিডিয়া খুললে সেই মানুষগুলো সব জাস্টিস দিচ্ছে, সেই মানুষগুলো ভিড়। তো এরকম একটা পচনশীল জায়গায় থেকে গলা থুতু শুকিয়ে যাবে, থুতুই বা ফেলবো কেন, সেটাও ওয়েস্টেজ। ইচ্ছে করে পালিয়ে যাই, নতুবা নিজে সুসাইড করি, পারিনি। সুসাইডটা করা উচিত ছিল আমার, সুসাইডটা করা উচিত ছিল সেই সমস্ত সেন্সিটিভ মানুষের, যারা ন্যূনতম অধিকার অর্জন করে এই বাচ্চাটা নিয়ে কিছু বলার। প্রতিদিন এই খুনগুলোকে আমরা অ্যাপ্রুভ করছি, প্রতিদিন এই খুনগুলোর সোর্সগুলোকে এন্ডোর্স করছি, প্রত্যেকটা দিন। আর আর কবে, আর কবে ওই জন্তুগুলোকে আমরা বলবো এখান থেকে যাবি, এখান থেকে যাবি? কবে স্কাউন্ডেল গুলো বলবো গেট আউট, আসবি না, ভোটের জন্য আসবি না, মঞ্চে উঠবি না, বলবি না তুই সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী, বলবি না তুই রাজনীতি করিস আমার জন্য নয়, ওই মানুষটার জন্য নয়, তোর জন্য। কবে তুই বলবি তুই পলিটিক্স করিস তোর জন্য? তুই কবে ছোটবেলা থেকে কটা কাজ করেছিস? তোর সিভি নিয়ে আয়, তোর প্রোফাইল দেখি, তুই কটা কাজ করেছিস মানুষের জন্য? তুই সমাজসেবী হয়ে গেছিস। সমাজসেবী করতে হলে বোর্ড লাগে, তকমা লাগে, হিউজ টাকা লাগে। হিউজ টাকা সমাজ সেবা করার জন্য তখনই লাগে, টাকা এবং সমাজ সেবা ভয়ঙ্কর কম্বিনেশন, একটা বিপজ্জনক কম্বিনেশন। সমাজ সেবা এবং টাকা, এই যে ভয়ঙ্কর কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে আমরা যতদিন পর্যন্ত টলারেট করব, ততদিন এই সিস্টেমটা নানান ডিজাইন দিয়ে এই খুনগুলোকে বৈধতা দিয়ে যাবে। এখান থেকে আমাদের বেরোতে হবে, এবং তক্ষুনি বেরোতে পারবো যেদিন আমরা সকাল থেকে শুরু করব, আজ আমি কার কার খুনে হাতটা রাঙালাম, কাকে কাকে খুন করলাম, আমি কতটা খুন করলাম, এইটা ভাবতে শিখি। এবং খুঁজতে 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 দেখে নেব, হ্যাঁ, আমি যদি কাউকে খুন করে থাকি, কে আমাকে প্রমোট করলো, কে আমাকে সুপারি দিল, তার কলারটা ধরা। আমি ধরতে পারবো না, ইউনাইটেড হওয়া। যারা আমরা চাই প্রকৃতপক্ষে কলারটা ধরতে, ওই লোকটার আড়ালে থেকে যে আমাকে খুনি বানাচ্ছে, সেই লোকটার কলার যদি ধরতে চাই, তাহলে আমরা মাইনরিটি হতে পারি, আমরা সংখ্যা অল্প হতে পারি, আমাদের বুদ্ধি না থাকতে পারে, হতে পারি আমরা 100% ননসেন্স। মানে তুমি বলছো আমরা এক জায়গায় আসবো, আমরা স্কুলে যাচ্ছি, আমরা নাটক করছি, যা করছি ওই লোকটার হয়েই কাজ করছি আসলে। আমরা তাবৎ নাটক কেন, আজকে দাঁড়িয়ে সমস্ত শিল্পকর্ম ওকে অ্যাড করছি, ওই খুনিটাকে অ্যাড করছি, ওই খুনিটার হয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। আচ্ছা, আমাদের যাবতীয় শিল্পকর্ম অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি কার হয়ে? ওই খুনিটার জন্য। আজকে তুমি যদি একটা ভালো নাটক তৈরি করো, মানে আমি একটা ডাক্তার হচ্ছে, একটা ইঞ্জিনিয়ার হচ্ছে, কার হয়ে আদতে কাজ করছো? আদতে এই সিস্টেমটা যাতে রান করে, এই সিস্টেমটা যাতে স্মুথলি রান করে, কোনো অবস্ট্রাকশনের মুখোমুখি যাতে না হয়, কোনো ব্লকেজ যাতে না এসে যায়, আমার তোমার মতো ছোটখাটো ব্লকেজ। ফলে তারা অ্যান্টিভাইরাস, সেইগুলোর জন্য তারা অ্যান্টিভাইরাস রেডি রেখেছে।
তারা রেডি রেখেছে, তারা ওটি করে দেবে। তোমার মতো ব্লকেজকে কিভাবে ওটি করতে হয় ওরা জানে, ওদের নানান ইনস্ট্রুমেন্ট রেডি আছে, কখনো নাটক, কখনো কবিতা, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো ব্লাড ডোনেশন, হিউজ, কখনো এনজিও, এগুলো দিয়ে। আমি বলছি কারা এরা, এরা কারা, এরা যারা মানুষের এই পথে নামছে এরা কারা? এদেরকে অনুরোধ করব, হয় একটু পড়াশোনা করুন, আমাদের জীবনে ফিরে আসুন, কাম ব্যাক টু ইউর লাইফ। তো আপনার জীবনটা কি, আপনি যে জীবন যাপন করেন সেটা কি জীবন? আরে আপনি সকাল থেকে সারাদিন টাকা চাইছেন, টাকা রোজগার করতে চাইছেন, আপনি বসে আছেন টাকার কাছে, চাচ্ছেন টাকা রাখতে, হিসেব করছেন টাকার, তার মধ্যে দিয়ে আপনি কি করে সমাজসেবী হয়ে গেলেন? আপনার কোনো টাকা গোনা ভুল হয়? একসাথে 5,000 টাকা দিয়ে দিলে 5 বার গুনতে হয় না, চোখের নিমিষে গুনে ফেলবেন। আপনি বাজারে গিয়ে টাকা ভুল করেন না, আপনি ভুল করে জামাটা উল্টো পরে ফেলেন না, আপনি তো সবই ঠিকঠাক করেন। তাহলে যে মানুষটা এত ঠিকঠাক করে সেই মানুষটা ওই কাউকে জাস্টিস পাই দিতে পারে না। সে আসলে সমস্ত ইনজাস্টিস গুলোকে আড়াল করে দেওয়ার জন্য নিজেকে নিজের একটা স্ট্যাচু প্রতিষ্ঠা করতে চাইছে, জাস্ট নিজের। এবং সেই স্ট্যাচুটাকে ভাঙতে হবে আমাকে দিয়ে শুরু। যেদিন আমি মনে করব যে হ্যাঁ আমি বোধহয় কোথাও আমার স্ট্যাচুতে বালি সিমেন্ট দিচ্ছি, সেদিনই যেন আমি সুসাইড করতে পারি, আমি ওই আমার স্ট্যাচুটাকে ভাঙতে পারি। আসুন আপনি এবং আমি দড়ি ধরে মারি টান, আমার স্ট্যাচুটা ভেঙে হবে খান খান।